Hello, future doctors. I welcome you all to this wonderful platform of CAT and aspirants. দেখো এনএমসির লেটেস্ট গাইডলাইন অনুযায়ী কিন্তু নিট ইউজি 2024-এর অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিং অ্যারাউন্ড 21 জুলাই নাগাদ স্টার্ট হতে চলেছে। আগের বছর অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিং স্টার্ট হয়েছিল 20 তারিখ নাগাদ, 20 জুলাই নাগাদ, ঠিক আছে। তো এই বছরও অ্যাপ্রক্স কিন্তু সেই টাইমের কাছাকাছি টাইমেই স্টার্ট হচ্ছে। আর আগের বছর স্টেট কোটা কাউন্সেলিং, ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সেলিং হয়েছিল 25 তারিখ নাগাদ, 25 জুলাই নাগাদ স্টার্ট হয়েছিল কাউন্সেলিং। অনলাইন রেজিস্ট্রেশন 25 তারিখ স্টার্ট হয়েছিল। তো এই বছরও যেহেতু ডেটগুলো প্রায় কাছাকাছি আছে, তো এই বছরে কিন্তু আমার যা মনে হয় তাতে করে ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সেলিং ওই ধরো 25 জুলাই থেকে 27 জুলাইয়ের মধ্যে স্টার্ট হয়ে যাবে। তো আজকে থেকে নিয়ে এই যে মাঝখানে যে টাইমটা রয়েছে, মানে ধরো এই 13 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত যে টাইম পিরিয়ডটা রয়েছে, এই টাইম পিরিয়ডের মধ্যে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের বানিয়ে রাখলে পরে ডিউরিং কাউন্সেলিং অথবা কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের অনেক সুবিধা হবে, সেই ডকুমেন্টসগুলোর ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ব্রিফ অ্যান্ড প্রিসাইজ ইনফরমেশান দেবো। কেমন, যে ডকুমেন্টসগুলো তোমাদের কখন লাগবে, কীভাবে ডকুমেন্টসগুলো বানাবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, কেন আমি তোমাদের এই ডকুমেন্টসগুলো আগে বানিয়ে রাখতে বলছি, তার মেইন রিজন হচ্ছে যখন তোমাদের কলেজ অ্যালোটেড হবে তারপরে থেকে কলেজে অ্যাডমিশনের মধ্যে কিন্তু তোমাদের এফিডেভিটগুলো বানাতে হবে, মানে যে বন্ডগুলো তোমরা কলেজে সাবমিট করবে, যেমন হচ্ছে কি অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন, তারপরে ধরো তোমার ডিসকন্টিনিউয়েশন বন্ড, ঠিক আছে। এরকম 2-3টে বন্ড কিন্তু তোমাদের বানাতে হবে। এই এফিডেভিটগুলো তোমরা আগে বানাতে পারবে না, এই এফিডেভিটগুলো তোমাদের তখনই বানাতে হবে যখন তোমাদের কলেজ অ্যালোটেড হবে তারপরে। তো এখন তোমাদের কাছে যে ফাঁকা টাইম পিরিয়ডটা আছে, এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু তোমরা এই ডকুমেন্টসগুলো বানিয়ে রাখলে তোমাদের ইন ফিউচার ভীষণ হেল্প হবে। এই ডকুমেন্টসগুলো বানাতে গেলে কিন্তু তোমাদের যে কলেজে তোমরা অ্যাডমিশন নেবে সেই কলেজের নাম মেনশন করতে হবে না। তো এই ডকুমেন্টসগুলো তোমরা বানিয়ে রাখো, পরে কিন্তু তোমাদের ভীষণ হেল্প হবে, ঠিক আছে। আচ্ছা, চলো তাহলে ডিসকাশন স্টার্ট করা যাক। দেখো, সবার প্রথমে আছে ডোমিসাইল সার্টিফিকেট প্রোফর্মা A1 A2 B অর ফ্রম ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট। প্রোফর্মা A1 A2 অথবা B যদি তোমরা সাবমিট করো তাহলে কিন্তু তোমাদের ই ডিস্ট্রিক্টেরটা সাবমিট না করলেও হবে, আর যদি তোমরা ই ডিস্ট্রিক্টেরটা সাবমিট করো তাহলে এগুলোর মধ্যে কোনোটা সাবমিট না করলেও হবে। আচ্ছা, এখানে এবারে আমি তোমাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার বলে রাখি যে প্রোফর্মা A1 A2 অ্যান্ড B এই প্রোফর্মাগুলো তোমরা কিন্তু এখনই তৈরি করবে না, কেননা এখনও যে প্রোফর্মাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো 2023-এর জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আচ্ছা, 2024-এর প্রোফর্মা তাহলে তোমরা কখন পাবে? যখন wbmcc কাউন্সেলিংয়ের নোটিফিকেশান পাবলিশ করবে তার পরেই কিন্তু এরা এই প্রোফর্মাগুলো পাবলিশ করে দেবে, ঠিক আছে। তো নতুন যে প্রোফর্মাটা আসবে সেই প্রোফর্মাগুলো ফিল আপ করে তারপর কিন্তু তোমরা সেগুলো ডেজিগনেটেড অথরিটিকে দিয়ে সাইন করাবে, কেমন। তাহলে এই টাইমের মধ্যে তোমরা কী করে রাখতে পারো? এখানে দেখো, যারা প্রোফর্মা A1 বানানোর চিন্তাভাবনা করছো, ঠিক আছে, তারা অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা বানিয়ে নিও। দেখো, তোমরা যদি এই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে লগ ইন করো তাহলে তোমরা এই দু ধরনের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের সেখানে অপশান দেখতে পারবে। একটা হচ্ছে লোকাল রেসিডেন্স অর ডোমিসাইল সার্টিফিকেট, আর একটা হচ্ছে অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। যারা প্রোফর্মা A1 বানানোর চিন্তাভাবনা করছো তারা সবাই কিন্তু অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা বানিয়ে নেবে, কেমন। অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ছাড়া কিন্তু প্রোফর্মা A1 পাওয়া যায় না। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যখনই তুমি অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বানাবে তারপরেই কিন্তু তোমার প্রোফর্মা A1টা হবে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে যদি তোমরা প্রোফর্মা A1টা ডেজিগনেটেড অথরিটিকে দিয়ে সাইন করাতে চাও, তোমাদের কিন্তু অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা সাবমিট করা মাস্ট। তো এখন যে গ্যাপ টাইমটা আছে এই গ্যাপ টাইমের মধ্যে তোমরা অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা বানিয়ে নাও। কী করে তোমরা অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বানাবে, কী করে প্রোফর্মা A1 A2 B বানাবে, প্রোফর্মা A1 A2 B কাদের জন্য অ্যাপ্লিকেবল, কারা প্রোফর্মা A1 বানাবে, কারা প্রোফর্মা A2 বানাবে, কারা প্রোফর্মা B বানাবে, এই সমস্ত কিছুর উপরে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করে রেখেছি। অ্যান্ড ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্স আর পিন্ড কমেন্টে আমি তোমাদের সাথে শেয়ার করে রাখবো, তোমরা ভিডিওটা দেখে নিও। অ্যান্ড আই হোপ যদি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমাদের মনে ডোমিসাইল সার্টিফিকেট রিলেটেড যা কোয়ারিস আছে সমস্ত কোয়ারিস ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো গেল প্রোফর্মা A1 A2 আর B এর কথা। এবারে আসি ফ্রম ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, ডোমিসাইল সার্টিফিকেট ফ্রম ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট। তো যখন তোমরা ই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে যাবে তখন তোমরা সার্টিফিকেট সেকশনে গেলে দেখতে পারবে এখানে একটা লেখা আছে লোকাল রেসিডেন্স অর ডোমিসাইল সার্টিফিকেট। যদি তোমরা প্রোফর্মা A1 অথবা A2 অর B মানে যে কোনো প্রোফর্মা বেসড ডোমিসাইল সার্টিফিকেট সাবমিট না করো তাহলে কিন্তু তোমাদের লোকাল রেসিডেন্স অর ডোমিসাইল সার্টিফিকেট সাবমিট করতে হবে। অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সাবমিট করলে কিন্তু তোমাদের হবে না, তোমাদের এই সার্টিফিকেটটা বানাতে হবে। এই সার্টিফিকেটটা বানানোর প্রসেস কিন্তু একটু জটিল, অনেকটা লেন্দিও প্রসেস। এর জন্য কিন্তু তোমাদের বাড়ির যে জমির দলিলটা আছে তোমাদের, সেই দলিলটাকে ওয়েবসাইটে আপলোড করতে হয়। অ্যান্ড দলিলের উপরে, বাড়ির দলিলের উপরে তোমার বাবার ভোটার কার্ড, তার পাশে তোমার ভোটার কার্ড রেখে ওইভাবেই দলিলটার একটা ছবি তুলতে হয়, তুলে সেটাকে আপলোড করতে হয়। এবং তারপরে তোমাদের BLRO অফিস থেকে ডাকবে
পুরো ডকুমেন্টসগুলো নিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। অ্যান্ড তার পাশাপাশি এরকমও হতে পারে যে বিএলআরও অফিস থেকে তোমাদের বাড়িতে একজন এক্সিকিউটিভ অফিসার ভিজিট করছেন পুরো ডকুমেন্টসগুলোর ভেরিফিকেশনের জন্য। তারপর কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেটটা তোমাদেরকে দেওয়া হয়। তো লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট বানানোর প্রসেসটা কিন্তু অনেকটা টাইম কনজিউমিং প্রসেস এবং অনেকটা লেন্দি প্রসেস। তো যারা যারা এই সার্টিফিকেটটা সাবমিট করার কথা চিন্তা ভাবনা করছো, আমি তাদেরকে বলছি যদি তোমরা তাড়াতাড়ি করিয়ে নিতে পারো তাহলে তো খুবই ভালো। যদি না পারো তাহলে তোমরা অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বানিয়ে প্রোফর্মা A1টা বানিয়ে নিও, ঠিক আছে। এরপরে দেখো গ্যাপ সার্টিফিকেট। গ্যাপ সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি যখন তোমরা কাউন্সেলিং অ্যাটেন্ড করবে, ঠিক আছে, তখন কিন্তু তোমাদের দরকার পড়বে না। মানে কাউন্সেলিংয়ের সময় তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশনটা হবে সেইখানে কিন্তু তোমাদের গ্যাপ সার্টিফিকেটের কোনো দরকার পড়বে না। ইনফ্যাক্ট যখন তোমরা কলেজে অ্যাডমিশন নেবে তখন কিছু কিছু কলেজে গ্যাপ সার্টিফিকেট চায়, আবার কিছু কিছু কলেজে কিন্তু গ্যাপ সার্টিফিকেট চায় না। যেমন আগেরবার ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু গ্যাপ সার্টিফিকেট চেয়েছিল। বাট তোমাদের এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি, যদি কলেজে অ্যাডমিশনের সময় গ্যাপ সার্টিফিকেট চাই এবং যদি তোমরা সাবমিট না করো তাহলেও কিন্তু খুব বড়সড় কোনো একটা ইস্যু নয়। যে এরকম কোনো ব্যাপার নয় যে যদি তোমরা গ্যাপ সার্টিফিকেট সাবমিট না করো তাহলে তোমাদের অ্যাডমিশন আটকে যাচ্ছে, এরকম হবে না। বিকজ গ্যাপ সার্টিফিকেটটার দরকার পড়ে হচ্ছে যখন তোমরা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করবে, মানে কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে রেজিস্ট্রেশন করবে, মানে কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে যখন তোমাদের ক্লাস স্টার্ট হবে তার কিছুদিন পরে দেখবে তোমাদেরকে কলেজ থেকে বলবে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্স, এখানে তোমাদের ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করানোর জন্য। যখন তোমরা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করাতে যাবে তখন কিন্তু তোমাদের এই গ্যাপ সার্টিফিকেটটা সাবমিট করতে হবে, ঠিক আছে। দেখো গ্যাপ সার্টিফিকেটটা কারা কারা বানাবে। এক নম্বর হচ্ছে গিয়ে যারা এইচএস কমপ্লিট করার পর আর কোনো ইনস্টিটিউশনে অ্যাডমিশন নাওনি, কোনো কলেজে অ্যাডমিশন নাওনি অথবা কোনো ইউনিভার্সিটি আন্ডারে তোমরা রেজিস্ট্রেশন করোনি, তারা গ্যাপ সার্টিফিকেটটা বানাবে। দেখো আমি তোমাদের আর একটু সিম্পলিফাই করে দিই এই পয়েন্টটা, যে যদি তোমরা এইচএসের পর কোনো একটা কোচিং ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছো এবং সেখানে তোমরা 1 বছর 2 বছর 3 বছর যত বছরই কোচিং নাও না কেন, যদি তোমরা এইচএসের পর কোনো কলেজে অ্যাডমিশন না নিয়ে থাকো বা কোনো ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্ট্রেশন না করিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের গ্যাপ সার্টিফিকেটটা বানাতে হবে। কেমন? 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে ধরো কেউ এইচএসের পরে কোনো একটা কলেজে তোমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছো, ঠিক আছে। এবারে তোমাদের কলেজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা 2 বছর নিটের জন্য কোচিং নিয়েছো। ধরে নিচ্ছি যে কেউ ধরো 3 বছর কলেজে পড়াশোনা করেছো এইচএসের পরে, তারপরে তোমরা মাঝখানে তোমরা 2 বছর ধরো গ্যাপ দিয়েছো, দেওয়ার পরে তোমরা নিটের জন্য পড়াশোনা করেছো। তারাও কিন্তু গ্যাপ সার্টিফিকেট বানাবে এবং সেই গ্যাপ পিরিয়ডের মধ্যে তোমরা এই টাইম পিরিয়ডটাকে মেনশন করবে যে তোমরা তোমাদের কলেজ কমপ্লিট হওয়ার পরে মাঝখানে কত বছর তোমরা গ্যাপ দিয়ে তারপরে তোমরা এই বছর নিটে চান্স পেয়ে কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছ। তো এই টাইম পিরিয়ডটা কিন্তু তোমাদেরকে এখানে মেনশন করতে হবে, সেটা 1 বছর হোক 2 বছর হোক যতটুকুনি হোক সেই টাইম পিরিয়ডটা কিন্তু তোমাদের মেনশন করতে হবে। কেমন? আচ্ছা, এরপরে যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসটা দরকার পড়বে এটা তোমাদের কলেজে অ্যাডমিশনের সময় দরকার পড়বে, কাউন্সেলিংয়ের সময় যে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেখানে দরকার পড়বে না। বাট স্টিল তোমরা বানিয়ে রাখো, তোমাদের কাছে এখন সময় আছে, ঠিক আছে। মেডিকেল সার্টিফিকেট ইন প্রেসক্রাইব প্রোফর্মা, WBMCC তরফ থেকে তোমাদেরকে একটা মেডিকেল সার্টিফিকেট বানানোর প্রোফর্মা দেবে, ঠিক আছে। সেই প্রোফর্মাটাতে তোমাদের মেডিকেল সার্টিফিকেটটা বানাতে হবে, যে কোনো একজন MBBS ডক্টরকে দিয়ে এটা বানাতে হবে, ঠিক আছে। যে কোনো একজন MBBS ডক্টরকে দিয়ে এটা বানাতে হবে, কোনো BTS ডাক্তার হলে হবে না অথবা কোনো আয়ুর্বেদিক ডাক্তার হলেও কিন্তু হবে না, যে কোনো একজন MBBS ডাক্তারকে দিয়ে তোমরা এই মেডিকেল সার্টিফিকেটটা বানাবে। আচ্ছা, WBMCC প্রত্যেক বছর একটা মেডিকেল সার্টিফিকেট বানানোর জন্য প্রোফর্মা দেয়। প্রোফর্মাটা জেনারেলি প্রত্যেক বছর সেম থাকে। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোফর্মাটা দিয়ে রাখছি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে তোমরা সেই প্রোফর্মাটা পেয়ে যাবে। কেমন? এরপরে যে তোমাদের সার্টিফিকেটটা দরকার পড়বে সেটা হচ্ছে স্কুল লিভিং অর মাইগ্রেশন সার্টিফিকেট। দেখো এখানে একটা কথা বলি, অথবা টিসি সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট, এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমাদেরকে বানাতে হবে। কারা কারা স্কুল লিভিং সার্টিফিকেট বানাবে, কারা কারা মাইগ্রেশন সার্টিফিকেট বানাবে, কারা কারা ট্রান্সফার সার্টিফিকেট বানাবে সেই জিনিসটা আমি তোমাদের বলে দিচ্ছি। তার আগে দেখো এই সার্টিফিকেটটা কখন দরকার পড়ে, ডিউরিং কাউন্সেলিং তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেখানে কিন্তু এই সার্টিফিকেটটা কোনো দরকার নেই, ঠিক আছে। সেখানে কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট তোমাদের কাছে চাইবে না। আচ্ছা, এটা দরকার পড়বে কলেজে অ্যাডমিশনের সময়, কিছু কিছু কলেজে অ্যাডমিশনের সময় এটা চায়। বাট এই সার্টিফিকেটটাও গ্যাপ সার্টিফিকেটের মতো, যে এই সার্টিফিকেটটা যখন তোমরা কলেজে অ্যাডমিশন নেবে তখন যদি তোমাদের কাছে না থাকে, এরকম কখনই হবে না যে তোমাদের কলেজে অ্যাডমিশন হতে সমস্যা হবে বা তোমাদের কলেজে অ্যাডমিশন দেওয়া হবে না। যখন তোমরা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্সেসের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবে সেই সময় তোমাদের এই ট্রান্সফার সার্টিফিকেটটা সাবমিট করতে হবে, ট্রান্সফার বা মাইগ্রেশন সার্টিফিকেট তোমাদেরকে সাবমিট করতে হবে। তো এটা বেসিক্যালি কলেজে অ্যাডমিশন হওয়ার কিছুদিন পরে তোমাদের লাগে, তোমাদের কাছে সেই টাইমে সময় থাকবে। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো যেহেতু তোমাদের হাতে এখন সময় রয়েছে তোমরা এই সার্টিফিকেটটা কিন্তু বানিয়ে নিও, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথমে তো আমরা এটা ডিসকাস করি যে মাইগ্রেশন সার্টিফিকেট কারা কারা বানাবে। দেখো, যদি তোমরা এইচএস কমপ্লিট করার পরে কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়েছো এবং সেই কলেজে রেজিস্ট্রেশন করিয়েছো তাহলে কিন্তু তোমাদেরকে মাইগ্রেশন সার্টিফিকেট সাবমিট করতেই হবে,
ঠিক আছে। দেখো এখানে কিন্তু আমি একটা কথা বললাম যে যদি তোমরা কলেজে অ্যাডমিশন করার পরে তোমরা রেজিস্ট্রেশন করিয়ে থাকো তখনই তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেট সাবমিট করতে হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট মানে তোমরা যখন কলেজে অ্যাডমিশন নেবে তো সেই কলেজটা যে ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্টার্ড, যে ইউনিভার্সিটির আন্ডারে সেই কলেজটা আসে, তোমাদের সেই ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করতে হয়। ইউনিভার্সিটির তরফ থেকে তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রোভাইড করে। তো যদি তোমরা কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে যদি তোমরা রেজিস্ট্রেশনটা করে নাও তাহলে কিন্তু তোমাদেরকে মাইগ্রেশন সার্টিফিকেট সাবমিট করতেই হবে, তাছাড়া কিন্তু পসিবল নয়। বাট কেউ যদি কলেজে অ্যাডমিশন নিয়েছো, ধরো তুমি কলেজে অ্যাডমিশন ফিস পে করেছো, তারপরে আর কোনোদিন কলেজে যাওনি, ক্লাস করোনি এবং তুমি ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনটাও করোনি, তাহলে কিন্তু তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেট না বানালেও হবে। তখন তোমরা গ্যাপ সার্টিফিকেট সাবমিট করবে, কেমন? তোমাদের কিন্তু তখন মাইগ্রেশন সার্টিফিকেট সাবমিট করার কোনো দরকার নেই, কেমন? ঠিক আছে। তো আই গেস এখানে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে মাইগ্রেশন সার্টিফিকেট অ্যাকচুয়ালি কাদের দরকার। আর এই স্কুল লিভিং বা ট্রান্সফার সার্টিফিকেটটা তারা বানাবে যারা এই বছর এইচএস কমপ্লিট করবে, ঠিক আছে। 2024-এ যারা এইচএস কমপ্লিট করলে তারা স্কুল লিভিং আর ট্রান্সফার সার্টিফিকেটটা বানাবে। আচ্ছা, এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট আর ইডাব্লিউএস সার্টিফিকেট। এটা কিন্তু তোমাদের খুব ইমিডিয়েট দরকার পড়বে। কেন বলছি? কেননা হচ্ছে যখন তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করবে ডিউরিং কাউন্সেলিং, তোমাদের ক্যান্ডিডেট প্রোফাইল এটা যখন জেনারেট হবে, তারপরে সেখানে যে ভেন্যুটা মেনশন করা থাকবে সেই ভেন্যুতে গিয়ে যখন তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করাবে তখন কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট আর ডোমিসাইল সার্টিফিকেট আর পিডাব্লিউডি সার্টিফিকেট, এই তিনটে সার্টিফিকেটের কিন্তু দরকার পড়বেই পড়বে। তো যারা যারা এসসি এসটি ওবিসি এ অথবা ওবিসি বি ক্যাটাগরি থেকে বিলং করছো তারা কাস্ট সার্টিফিকেটটা বানিয়ে নাও, এবং যারা যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছো তারা ইডাব্লিউএস সার্টিফিকেটটা ইমিডিয়েটলি বানিয়ে নাও। ওকে, এরপর হচ্ছে পিডাব্লিউডি সার্টিফিকেট। দেখো পিডাব্লিউডি সার্টিফিকেটটা কিন্তু যে কোনো একজন এমবিবিএস ডক্টর বা যে কোনো একজন ডক্টরকে দিয়ে তুমি একটা পিডাব্লিউডি সার্টিফিকেট বানিয়ে নিয়েছো তাহলে কিন্তু হবে না। ওই আইএএস অফিসারের যে কেসটা হলো তারপরে তো আমার মনে আরও স্ট্রিক্টলি এবছর চেক করবে যে তোমরা অ্যাকচুয়ালি এই ক্যাটাগরি থেকে বিলং করো কিনা। পিডাব্লিউডি সার্টিফিকেট বানানোর জন্য কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিছু সেন্টার মেনশন করা আছে, সেই সেন্টারে গিয়েই তোমাদের পিডাব্লিউডি সার্টিফিকেট বানাতে হবে। এই সেন্টারগুলো ছাড়া যদি তোমরা অন্য কোনো জায়গা থেকে পিডাব্লিউডি সার্টিফিকেট বানিয়ে সাবমিট করো পিডাব্লিউডি সার্টিফিকেট কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। আচ্ছা, আবারও বলে দিচ্ছি, যে সেন্টারগুলো এই লিস্টে মেনশন করা আছে শুধুমাত্র সেই সেন্টার থেকেই যদি তোমরা পিডাব্লিউডি সার্টিফিকেট বানাও তাহলে সেটা অ্যাকসেপ্টেবল হবে, বাকি কিন্তু অন্য কোনো জায়গা থেকে পিডাব্লিউডি সার্টিফিকেট বানিয়ে আনলে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে এসএসকেএম হসপিটালটা, যে ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, যেটা হচ্ছে কি তোমাদের ফর্মালি নোন অ্যাজ এসএসকেএম হসপিটাল, ঠিক আছে, বা যেটাকে পিজি বলে অনেকে চেনে, পিজি হসপিটাল বলে অনেকে চেনে, সেখানে, ঠিক আছে। পিডাব্লিউডি সার্টিফিকেটটা বানাতে হবে তোমাদের এই ফর্ম্যাটে। এই ফর্ম্যাটটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে, কেমন? ওকে, তো আলটিমেটলি এখন তোমাদের কাছে যে ফাঁকা সময়টা আছে সেই সময়ে কিন্তু তোমরা এই ডকুমেন্টসগুলো বানিয়ে নাও, অ্যান্ড যখন তোমাদের কাউন্সেলিংয়ের সময় ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেই সময় কিন্তু তোমাদের ডমিসাইল সার্টিফিকেট আর একটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট আর পিডাব্লিউডি সার্টিফিকেট, এই তিনটে সার্টিফিকেট কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। তো প্রোফার্মা A1 যারা বানাবে তাদের জন্য বলছি যে তোমরা এই ডিস্ট্রিক্টের থেকে অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা বানিয়ে নাও। ওকে, তো আজকে তোমাদের সাথে এই বিষয়গুলি ডিসকাস করার ছিল যাতে করে তোমরা আগে থেকেই সমস্ত সার্টিফিকেটগুলো বানিয়ে রাখতে পারো এবং ডিউরিং কাউন্সেলিং অ্যান্ড যখন তোমরা অ্যাডমিশন নেবে তার আগে যেন তোমাদের খুব বেশি একটা হেকটিক না হয়। তো সেই জন্যই আগে থেকেই তোমাদের সাথে আমি ডকুমেন্টসগুলো শেয়ার করে রাখলাম যে কোনগুলো ডকুমেন্টস তোমরা এই টাইমের মধ্যে বানিয়ে রাখতে পারো। ওকে, তো যদি তোমাদের আজকের এই পুরো ডিসকাশনটা ভ্যালুয়েবল লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো।